এমব্রয় ফরমেশন হয়। এটাই হলো মানে অ্যাপোপ্টোসিস বলে এটাকে। তাহলে আমরা একজন সায়েন্টিস্টের নাম দিয়ে দিয়েছি এখানে, উইনক্লার। উনি কি বলছে, অ্যাপোপ্টোসিসকে ডিফাইন করেছে ভাবে সাবস্টিটিউট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ সেক্সুয়াল প্রসেস। অ্যাসেক্সুয়াল মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনকে সাবস্টিটিউট করে যে মেথডটা, এটি হলো অ্যাপোপ্টোসিস। তাই এখানে কোনো কিছু আর কি নিউক্লিয়ার ফিশনের কোনো ইনভলভমেন্ট নেই, এখানে কোনো নিউক্লিয়ার ফিশন নেই। তাহলে আমরা বলবো দেখি যে সেক্সুয়াল ফিশন ছাড়া অ্যাসেক্সুয়ালি যখন এমব্রায়ো ফর্মেশন হয় সেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিসকে আমরা তিনটা সাব ক্লাস ভাগ করতে পারি। একটা হলো নন রিকারেন্ট অ্যাপোপ্টোসিস, রিকারেন্ট অ্যাপোপ্টোসিস এন্ড অ্যাডমিটিভ তিনটা। এখন নন রিকারেন্ট অ্যাপোপ্টোসিস, তো নন রিকারেন্ট অ্যাপোপ্টোসিস আমরা কি বলি, যে নরমাল সময় আমরা দেখি যে কি হয়, আমরা এখানে লিখেছি মেগাস্পোর মাদার আন্ডারগোজ ইউজুয়াল মিউটেট ডিভিশন and haploid embryos একটা তৈরি। আমরা নরমাল টাইমে যেটা করতে পারি, মেগাস্পোর মাদার সেলে ইউজুয়াল মিউটিক ডিভিশন হয়, তারপর একটা হ্যাপ্লয়েড এমব্রায়ো স্যাক তৈরি হয়, এবং এমব্রায়ো স্যাকের থেকে তো আমরা জানি যে এক্স সেল, এমব্রায়ো স্যাকের তো সবগুলো সেলই হ্যাপ্লয়েড থাকে, এই সবগুলো সেলে এক্স সেলটা কি করে ফার্টিলাইজ করে মেল গ্যামেটের সাথে, তারপরে আমরা এমব্রায়ো পাই। কিন্তু এখানে দেখা যায় যে আমরা নন রিকারেন্ট, রিকারেন্ট কথার অর্থ হলো যেটা আর কোনো ফিরে আসে না, যেটা সার্ভাইভ করে না, রিকারেন্ট। এখানে কি হয় যে আমরা দেখি যে মেগাস্পোর মাদার সেলে ইউজুয়াল মিউটিক ডিভিশন হয়, হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হয়, এবং এখানে এক্স সেল অর এনি সেল অফ দ্য এমব্রায়ো সেল, এখানে যে এখানে ফার্টিলাইজেশন যেহেতু বলছি ফার্টিলাইজেশন হয় না, এই হ্যাপ্লয়েড এমব্রায়ো থেকে এগ সেল অথবা এমব্রায়ো থেকে যে কোনো সেল ডেভেলপ ইনটু এমব্রায়ো উইদাউট ফার্টিলাইজেশন। এখানে এগ সেল কিংবা যেহেতু এগ সেল হ্যাপ্লয়েড সেল এবং আদার সেল অফ দ্য এমব্রায়ো সেল ডেভেলপ ইনটু এমব্রায়ো উইদাউট ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন ছাড়া এখানে এমব্রায়ো ডেভেলপ করতে পারে। আর এখানে যে আমরা বলি যে নিউ মানে যে এমব্রায়োগুলো অ্যারাইজ করলো নতুন ভাবে হলো, যে এমব্রায়োটা অ্যারাইজেস ফ্রম দ্য এগ সেল সেটা হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, এবং যে এমব্রায়োটা ফর্মেশন হয় সাম আদার ফ্রম সাম আদার সেল অফ দ্য এমব্রায়োস থেকে, এমব্রায়োস থেকে অন্য সেল থেকে যেগুলো হয় সেগুলোকে আমরা বলি হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামেট। তাহলে একটা হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, একটা হলো হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামেট। এবং আমরা বলি যে এইভাবে এই মেথডে যে প্ল্যানগুলো ইয়ে হয়, যে এই মেথড মানে কন্টেন্ট করে যে প্ল্যানগুলো আমরা পাই, সেই প্ল্যানগুলো কি হবে, ক্যারি সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম। তারা সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম ক্যারি করে, যেহেতু এখানে ফার্টিলাইজেশন নাই, ডাবল সেট আসার কোনো চান্স নাই। এই প্ল্যানগুলো সাধারণত স্টেরাইল হয় এবং হ্যাপ্লয়েড প্ল্যান। এগুলো আমাদের মনে রাখতে হবে যে এখানে মানে যে এমব্রায়ো তৈরি করে এমব্রায়োটা হ্যাপ্লয়েড এবং প্ল্যানগুলো হ্যাপ্লয়েড, এবং প্ল্যানগুলো মানে স্টেরাইল হয়, এগুলো খুব একটা সার্ভাইভ করে না, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে রিপিট করতে পারে না। যেমন সোলানাম নাইগ্রামে কিছু প্ল্যান্টে হয়, লিলিয়ামে হয়, নিকোটিয়ানা টেপিকাম প্ল্যান্টে হয়। তাহলে মানে আমরা তাহলে বলবো যে কি হলো, যে এখানে হ্যাপ্লয়েড যে এমব্রায়োটা হলো, কিন্তু এমব্রায়ো ফর্মেশন আমরা দেখবো তাই না, এমব্রায়ো হলো, এমব্রায়োটা হলো হ্যাপ্লয়েড সেল থেকে, কোন সেল, এগ সেল হতে পারে কিংবা গ্যামেটোফাইটের যে কোনো সেল থেকে হতে পারে, এবং যেহেতু সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম থাকে এবং তারা স্টেরাইল থাকে এবং তারা হ্যাপ্লয়েড, তাহলে আমাদের একটা মনে রাখতে হবে যেখান থেকে যে প্ল্যানগুলো পাবো প্ল্যানগুলো হ্যাপ্লয়েড হবে, এবং এমব্রায়ো যেটা পাবো আমরা এমব্রায়োটা হ্যাপ্লয়েড এমব্রায়ো, এটা আমাদের মনে রাখতে হবে। এক্সাম্পল কটা দিলাম। এখন আরেকটা জিনিস আমরা যে আমরা এই যে নন রিকারেন্ট, রিকারেন্ট এই কারণেই বললাম কি কারণে, যে যেহেতু এটা জেনারেশন টু জেনারেশন মানে যেতে পারে না, রিপিট হতে পারে না, প্ল্যানগুলো মারা যায় আর স্টেরাইল হয়, হ্যাপ্লয়েড। আর এই যে নন রিকারেন্ট অ্যাপোমিক্সিস বললাম, হ্যাপ্লয়েড এমব্রায়ো, এই নন রিকারেন্টে যে হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হলো, এটা নানান ভাবে হতে পারে, নানান ভাবে আমরা দেখতে পারি, দেখবো আমরা এখন এটা, যেটা নানান ভাবে হতে পারে। আর এর মধ্যে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট সোর্স হলো ফ্রম দ্য আনফার্টিলাইজড এগ, মানে আনফার্টিলাইজড এগ থেকে মানে নানান ভাবে আমরা দেখি এই প্রসেসটা হয়, কিন্তু প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট সোর্স হলো ফ্রম দ্য আনফার্টিলাইজড এগ, আনফার্টিলাইজড এগ থেকে প্রথম হয়, মানে এটা নানান ভাবে হতে পারে, আমরা তো কয়েকটা প্রসেস দেখি, অন্য সেল থেকে হতে পারে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট সোর্স হলো আনফার্টিলাইজড এগ থেকে। এখন আনফার্টিলাইজড এগ থেকে হওয়ার কারণটা কি, মানে কিছু তো রিজন আছে, রিজনগুলো আমরা দেখি যে মানে কি কারণে আনফার্টিলাইজ হয়, যেহেতু ফার্টিলাইজেশন হয় না তাই না, ফার্টিলাইজেশন হয়নি দেখে তো আনফার্টিলাইজড হয়। তো ফেইলিউর অফ দ্য আনফার্টিলাইজেশন মে বি ডিউ টু এনি অফ দ্য ফলোইং কজেস, যে এই যে ফেইলিউর হলো, যে ফার্টিলাইজেশন হলো না, ফার্টিলাইজেশনটা না হওয়ার একটা হলো যে হয়তো ওই প্ল্যান্টে তৈরি
টাইমটা হয়তো মানে কোঅর্ডিনেশন নাই, কোঅর্ডিনেশন হলো না, এটাও একটা হতে পারে। তাহলে আমরা দেখবো যে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো যে আমরা আনফার্টিলাইজ এগ থেকে এই নন রিকারেন্ট অ্যাপোমিক্সিসটা পেয়ে থাকি। এবং আনফার্টিলাইজেশন মানে হওয়ার কারণগুলো, ফার্টিলাইজেশন কেন হলো না, ফেইলিউর কেন হয়, আমরা এই 5টা কারণ দেখলাম যে এইসব কারণে ফেইলিউর হয়, সেজন্য এগটা ফার্টিলাইজ হয় না। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছি, সোলানাম নাইগ্রাম একটা এক্সাম্পল দিয়েছি, যে এখানে কি হয় যে পোলারিন টিউবটা ওভেলে এন্ট্রি করে, কিন্তু বোনের টিউবটা কি করে, এন্ট্রি করলো ওভেলে, কিন্তু কিন্তু মেল গ্যামেট ডিসচার্জ করে না। যেহেতু কিন্তু এন্ট্রি করলো কিন্তু মানে মেল গ্যামেট হলো না, সেজন্য এখানে আনফার্টিলাইজ এগটা নিজে নিজেই ডিভাইড করে এবং ডেভেলপ ইনটু এমব্রিও। আর অনেক সময় দেখা যায় যে পোলারিন টিউব এন্ট্রি করলো, মেল গ্যামেটও এন্ট্রি করলো, কিন্তু দেয়ার ইজ নো ফিশন বিটুইন দ্য মেল অ্যান্ড এগ, মেল গ্যামেট অ্যান্ড এগ, মানে অনেক সময় দেখা যায় কোনো ফিশন হলো না। এগুলো ন্যাচারাল কন্ডিশন, নানা ধরনের হরমোনাল চেঞ্জের জন্য প্ল্যান্টের মধ্যে হয়, যে মেল গ্যামেট আর এগের ফিশন হলো না। তখন আমরা কি দেখলাম যে আসলে একটা আনফার্টিলাইজ থাকলো, এই আনফার্টিলাইজ একটা তখন ডেভেলপ এমব্রিও। তাহলে দুটো কারণ দেখলাম, একটা হলো মেল গ্যামেট ডিসচার্জ হলো না, একটা হলো যে ফিউশন হলো না মেল গ্যামেট আর এর মধ্যে, তখন আমাদের কি হয়, আনফার্টিলাইজ এগ সেলটা ডেভেলপ ইনটু এমব্রিও, এমব্রিওটা ডেভেলপ করে। মানে আরেকটা জিনিস হয়েছে, ইট ইজ অলসো পসিবল দ্যাট দেয়ার মে বি টু এমব্রিও স্যাক ইন দ্য ওভাল। অনেক সময় দেখা যায় যে দুটো এমব্রিও স্যাক থাকবে ওভালের মধ্যে, একটা এমব্রিও স্যাক থাকে তা না, অনেক সময় আমি বলেছিলাম যে সাপ্লিমেন্টারি মেগাস মাদার সেল, মেগাস মাদার সেল অনেক সময় হতে পারে। হওয়ার সময় তখন কি হয়, আমরা দেখবো যে ওভালের মধ্যে দুই মানে এমব্রিও স্যাক, টু এমব্রিও স্যাক প্রেজেন্ট ইন দ্য সেম ওভাল, একটা ওভালের মধ্যে দুটো এমব্রিও স্যাক। তখন এটা হয় যে এগ অফ ওয়ান অফ দ্য two may be fertilized এবং give rise to the normal diploid embryo। এই দুটো যদি এগ থাকে, একটা হয়তো ভাবে এগটা ফার্টিলাইজ হলো এবং তখন আমরা ডিপ্লয়েড এমব্রিও পেলাম। এবং আরেকটা ধরো নেইবারিং স্যাক যেটা থাকলো, নেইবারিং এমব্রিও স্যাক থাকলো, সেখানে হয়তো কি হবে যে ফার্টিলাইজ হলো না। তখন ফার্টিলাইজ না হলে কি হবে, তখন ওই এমব্রিওটা ডেভেলপ ইনটু এগ সেল ডেভেলপ ইনটু এমব্রিও উইথ ফার্টিলাইজ। একই ওর মধ্যে পেতে পারি ডিপ্লয়েড পেতে পারি এমব্রিও, একটা হ্যাপ্লয়েড এমব্রিও। তাহলে উপরে কারণ দেখলাম দুইটা, এই কারণটা দেখলাম যে কি কারণটা, যে নরমাল ফার্টিলাইজেশন হয় এবং আরেকটা যে নেইবারিং যে স্যাক থাকলো, সেটা হয়তো কি হলো যে ফার্টিলাইজেশন হলো না, তখন কি হবে যে যে এক্সেল ছিল, এক্সেলটা কি হবে যে উইদাউট ফার্টিলাইজেশন এমব্রিও তৈরি হবে। আমরা এখানে একটা ডিপ্লয়েড এমব্রিও পেলাম এবং একটা হ্যাপ্লয়েড এমব্রিও পেলাম, এই একটা সোর্স। সেকেন্ড সোর্স আমরা বলতে পারি, the second source of origin of haploid embryo may be some cell of the embryo sac other than the egg cell। egg cell ছাড়া মানে এটা প্রথম আমরা একটা সোর্স দেখলাম যে দুইটা এমব্রিও sac থাকতে পারে ওভালের একটা। আর সেকেন্ড সোর্স আমরা বলি যে origin of the haploid embryo from other cell of the embryo sac other than the egg cell। egg cell ছাড়া অন্য সেল থেকে হতে পারে, ইউজুয়ালি সিনার্জির সেলটা অনেক সময় আমি বলেছিলাম যে এগের মতো রিজেম্বল করে, এগের মতো লুকস লাইক থাকে, তখন সেই সিনার্জি সেলটাও ফার্টিলাইজেশন ছাড়াই এমনি নরমালি ডেভেলপ ইনটু এমব্রিও। আর খুব রেয়ার কেসে দেখা যায় যে অ্যান্টিপেটাল সেল ডেভেলপ ইনটু এমব্রিও, এটা খুব রেয়ার, এটা কমন না, খুব রেয়ার কেসে আমরা দেখবো যে অ্যান্টিপেটাল সেলটা ডেভেলপ ইনটু এমব্রিও। তাহলে আমরা তিনটা দেখলাম, একটা হতে পারে সিনার্জিটিক হতে পারে, একটা
হয়ে এটা আস্তে আস্তে ডেভেলপ ইন্টু এমব্রিও। তাহলে এইটাও এখন খুব মিক্সিং কারণ এইটাও একটা রিজন যে যেহেতু ফার্টিলাইজেশন হয় না এইভাবে এই কারণে হয় তখন এই প্ল্যান্টের এটা ডিজেনারেট করে নষ্ট হয়ে যায় তখন আলটিমেটলি নেচারলি দেখা যায় যে মেল প্ল্যান্টটা ডেভেলপ ইন্টু অসুবিধা আছে কোথাও এটা থাকলে বলো না ম্যাম। তাহলে আমরা দেখলাম যে কি হলো আনফার্টিলাইজ এগ থেকে আমরা এমব্রিও ফর্মেশন পাচ্ছি এবং এটাকে আমরা বলি নন রিকারেন্ট অ্যাপোমেসিস যেটা সার্ভাইভ করে না। আমরা কয়েকটা কারণ দেখলাম তিনটা আমরা কারণ দেখলাম। আমরা নেক্সট স্লাইডে যাই সোজা এটা তো স্লাইড দিয়ে দিব দেখে তাহলে ওই তখন যে আমরা বলছিলাম যে দুই ভাবে হতে পারে একটা হলো যে এমব্রিও মে অ্যারাইজ ফ্রম আইদার ফ্রম দ্য এগ সেল তখন আমরা বলছিলাম হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আইদার ফ্রম দ্য এগ সেল যে আমরা এগুলো বললাম যে এটা এগুলো আমরা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আমাদের এখানে আমরা দেখলাম যে এগ সেল থেকে আনফার্টিলাইজেশন কন্ডিশন থেকে হতে পারে। আর এখন আমরা দেখি যে ফ্রম সাম আদার সেল অফ দ্য গ্যামেটোফাইট যেটাকে আমরা বলছিলাম হ্যাপ্লয়েড অ্যাপোগেমি যে হ্যাপ্লয়েড সেল গ্যামেটোফাইট সেল থেকে হতে পারে। হ্যাপ্লয়েড অ্যাপোগেমি তাহলে আমরা হ্যাপ্লয়েড অ্যাপোগেমি কি বললাম যে ডেভেলপমেন্ট হ্যাপ্লয়েড সেল অফ দ্য গ্যামেটোফাইট is a comparatively infrequent মানে এগুলো ইনফ্রিকুয়েন্ট অকারেন্স মানে খুব কমন না যে হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইটে ডেভেলপমেন্ট হ্যাপ্লয়েড সেল অফ দ্য গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড থেকে যেহেতু ফার্টিলাইজেশন হয় না এমব্রিও সেলটাই তো হ্যাপ্লয়েড থেকে তো হ্যাপ্লয়েড সেল অফ দ্য গ্যামেটোফাইট ইনটু এমব্রিও মানে গ্যামেটোফাইটের সেল থেকে যে এমব্রিও হয় এটা খুব একটা মানে কমন না কমন ফ্রিকুয়েন্ট অকারেন্স বলবো ইনফ্রিকুয়েন্ট এত ফ্রিকুয়েন্ট না ইনফ্রিকুয়েন্ট অকারেন্স বলবো। এবং এইভাবে যে প্ল্যান্ট হয় যেহেতু আমি আগে বলেছি যে এইভাবে নন রিকারেন্ট থেকে যখন প্ল্যান্টটা হয় প্ল্যান্টটা সবসময় স্টেরাইল থাকে দেখুন স্টেরাইল হবে। দুজন সায়েন্টিস্ট আছেন একজন 1915 একজন 1922 তে ওনারা দেখেন যে মাইটোসিস ইন দ্য আনফার্টিলাইজড এগ সেল অফ দ্য অয়নোথেরা প্ল্যান্ট নিয়ে ওনারা কাজ করেন। ওনারা অয়নোথেরা একটা প্ল্যান্ট অয়নোথেরার নামও শুনছো আগে মনে হয় যে টেট্রাস্পোরিক অয়নোথেরা প্ল্যান্টে কি ছিল মনোস্পোরিক এমব্রায়োসাইট ছিল। তো উনি ওনারা বলেন যে অয়নোথেরা প্ল্যান্টে the development was found খুব আর্লি স্টেজে আনফার্টিলাইজ এগে মানে আনফার্টিলাইজ এগ থেকে ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি আর্লি স্টেজে মানে স্টপ হয়ে যায় তখন ফুলি ডেভেলপড হ্যাপ্লয়েড সেল মানে ধুতরা মানে ফুলি মানে ধুতরা প্ল্যান্ট ওইটা অয়নোথেরা প্ল্যান্টও পাওয়া যায় যে আনফার্টিলাইজ এগ থেকে এগটা আনফার্টিলাইজ থাকে এবং অন্য কোনো সেল থেকে একটা এমব্রিও ফর্মেশন হয়। আর ফুলি ডেভেলপ হ্যাপ্লয়েড প্ল্যান্টও তৈরি হয় ধুতরা প্ল্যান্টে ব্ল্যাকলিস্কি নামে একজন সায়েন্টিস্টরা কাজ করেছেন এসব নিয়ে একজন অয়নোথেরা দুজন অয়নোথেরা নিয়ে কাজ করেন এবং একজন ধুতরা প্ল্যান্ট নিয়ে কাজ করেন করে দেখেন যে ধুতরারা অনেক জেনারের মধ্যে দেখা যায় যে এখানে এগ ছাড়াও অন্য সেল থেকেও গ্যামেটোফাইটের অন্য সেল থেকেও আমাদের হতে পারে। আবার লিলিয়াম প্ল্যান্টেও কুপার নামে একজন 1941 উনিও কাজ করেন লিলিয়াম প্ল্যান্টে উনি দেখেন one of the synergy may divide in a small number of the ovule মানে synergy মানে ইয়ে করেন ডেভেলপ করে into small number of ovule and produce pro embryo কিছু প্ল্যান্টে দেখা যায় সব প্ল্যান্টে নেই স্মল নাম্বার ওগুলো দেখা যায় লিলিয়ামের সব প্ল্যান্টে না কিছু জেনারেল প্ল্যান্টে দেখা যায় যে সিনার্জিস কি করে ডেভেলপ করে এবং করে প্রো এমব্রিও তৈরি করে এবং প্রো এমব্রিও থেকে আমরা হ্যাপ্লয়েড এমব্রিও পাই। এভাবে টুইন এমব্রিও পাওয়া যায় যে একটা তো নরমাল এগ থেকে এমব্রিও হয় এছাড়াও সিনার্জিস থেকে আমরা পাই তারপর আমরা দুটো এমব্রিও পাই একটা ডিপ্লয়েড এবং একটা হ্যাপ্লয়েড। এটা আগেও বলেছিলাম এই যে আমরা সিনার্জি থেকে পেলাম এবং আমি লিখছি হাউ এভার ইন মোস্ট অফ দ্য কেসে সিনার্জি এমব্রিও ইউজুয়ালি ডিজেনারেট মানে আর্লি স্টেজে ডিজেনারেট হয়ে যায় বা জাইগোটিক এমব্রিওটাই দেখা যায় জাইগোটিক এমব্রিওটাই ম্যাচিউর স্টেজের মধ্যে আমরা জাইগোটিক এমব্রিও দেখি। তাহলে এখানে কয়েকজন হ্যাপ্লয়েড অ্যাপোগেমি হলো কয়েকজন সায়েন্টিস্ট কাজ করেছেন হ্যাপ্লয়েড অ্যাপোগেমি কোনটা যে এগ ছাড়া অন্য সেল থেকে যেমন সিনার্জিস হতে পারে অ্যান্টিকোডাল হতে পারে। তাহলে এখানে মানে আমরা অয়নোথেরা প্ল্যান্টে দেখলাম ধুতরা প্ল্যান্টও পাওয়া যায় হ্যাপ্লয়েড অ্যাপোগেমি লিলিয়ামও পাওয়া যায়। লিলিয়াম আমরা আবার দুই রকম পাই টুইন এমব্রিও পাই একটা হলো ডিপ্লয়েড একটা হলো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডটা তো হ্যাপ্লয়েড তো আমি আগেই বলছি হ্যাপ্লয়েডটা খুব একটা
মানে সার্ভাইভ করে না, হ্যাপ্লয়েডটা ডিজেনারেট করে যায় এবং দেখা যায় যে মানে জাইগোটিক এমব্রায়োটাই সার্ভাইভ করে ম্যাচিউর সিটের মধ্যে। এমব্রায়ো দেখেছো কোনো সময় এমব্রায়ো এন্ডোস্পার্ম কোন সিটে স্পষ্ট দেখা যায়? এমব্রায়ো এন্ডোস্পার্ম রাইসের মধ্যে, তাই না? রাইসের মধ্যে ছোট একটা মাথার মধ্যে থাকে, ওটা হলো এমব্রায়ো। আর বড়টা কি থাকে? বড়টা আমরা রাইস যেটা খাই এটা হলো আমাদের এন্ডোস্পার্ম। তাহলে নন রিকারিং অ্যাপোফিক্সিস আমরা এটা দেখলাম, এভাবেই হয়। এখন আমরা দেখি রিকারিং অ্যাপো, কোথাও তো অসুবিধা নেই কোথাও, তাই না? রিকারিং অ্যাপোমিক্সিস দেখি। তাহলে সেকেন্ড টাইপ অফ অ্যাপোমিক্সিসটা হলো কি আমাদের রিকারিং টাইপ অফ অ্যাপোমিক্সিস। এখানে কি হয় যে embryo sac may arise either from a cell of the archaeosporium এবং some other part of the nucleus somatic। archaeosporium থেকে যখন হয় তখন বলা হয় জেনারেটিভ অ্যাপোস্পোরি, এবং যখন নিউক্লিয়াস মনে আছে archaeosporium নিউক্লিয়াসের কথা মনে আছে? এগুলা ভুলে গেছে সব। ওভেলের মধ্যে কি থাকে? ওভেলের মধ্যে আমরা বলেছিলাম যে অনেকগুলো মেরিস্টেমেটিক সেল, হোমোজেনাস সেল, সেটাকে বলেছিলাম নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যেই কি হয়, একটা সেল খুব মানে হাইলাইট করা যায়, বড় হয়ে যায়, ডেভেলপ করে, ওই সেলটাকে আমরা বলেছিলাম আর্কেস্পোরিয়াম। এবং আর্কেস্পোরিয়াম সেল থেকে আমাদের মেগাস্পোর মাদার সেল তৈরি হতো, নর্মাল প্রসেসে হয়। কিন্তু এখানে তো আমরা দেখবো যে এটা তো এখানে নর্মাল প্রসেস নাই। তাহলে আমরা সেকেন্ড টাইপটা কি? সেকেন্ড টাইপ হলো রিকারেন্ট অ্যাপোমিক্সিস। এখানে আমরা বলবো এরিকা, যেহেতু আমরা বলি এখানে কোনো ফার্টিলাইজেশন নাই। নর্মাল টাইপে তো মেগাস্পোর মাদার সেল তৈরি হয়, মেগাস্পোর মাদার সেল থেকে এগ হয়, তারপর ফার্টিলাইজেশন হয়। যেহেতু আমরা বলতেছি এখানে ফার্টিলাইজেশন নাই, তাহলে আমরা বলবো যে সেকেন্ড টাইপ অথবা রিকারিং টাইপ অফ অ্যাপোমিক্সিসে এমব্রায়ো স্যাকটা, এখানে আমরা এমব্রায়ো স্যাক কোথায় পাই? আইদার ফ্রম এ সেল অফ দ্য আর্কেস্পোরিয়াম, এটাকে বলে জেনারেটিভ অ্যাপোস্পোরি, এবং ফ্রম আদার পার্ট সেল পার্ট অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে আমরা হতে পারে এমব্রায়ো স্যাকটা, এটাকে বলে সোমাটিক অ্যাপোস্পোরি। তাহলে নন রিকারেন্ট অ্যাপোমিক্সিসে আমরা এমব্রায়ো স্যাকটা দুই জায়গা থেকে পাই। প্রথম একটা হলো আর্কেস্পোরিয়াল সেল থেকে, একটা হলো নিউক্লিয়াস সেল থেকে। আর্কেস্পোরিয়াল সেল থেকে যখন আমরা পাই জেনারেটিভ অ্যাপোস্পোরি বলি, আর যখন সোমাটিক সেল থেকে পাই আমরা, নিউক্লিয়াস সেল থেকে পাই, তখন আমরা সোমাটিক অ্যাপোস্পোরি। তো এই যে দুই রকম যে আমরা পেলাম, এদের মধ্যে আমরা ডিস্টিংশন কিভাবে করতে পারি? সায়েন্টিস্টরা বলছে যে এই টু ফর্মের ডিস্টিংশনটা অনেক সময় একটু আর্টিফিশিয়াল মতো মনে হয়, অনেক সময় এতটা বোঝা যায় না। কি কারণে বোঝা যায় না? যে আর্কেস্পোরিয়াল সেল মানে কোথায় কোন দিকে আসছে, সোমাটিক সেল নিউক্লিয়াসে কোন দিকে আছে, কারণ সোমাটিক সেল যেহেতু আর্কেস্পোরিয়াম তৈরি হয়, সেই জন্য বলে যে এটা ডিফিকাল্ট। সায়েন্টিস্টরা বলছেন যে মানে অনেক সময় এটা ডিফিকাল্ট, আর্কেস্পোরিয়াল সেলটা কোনটা থেকে হলো, তখন আমরা বলবো জেনারেটিভ অ্যাপোস্পোরি। এবং যখন সোমাটিক সেল নিউক্লিয়াস থেকে হলো, কারণ নিউক্লিয়াসের মধ্যে তো আর্কেস্পোরিয়ালটা তৈরি হয়, এটা একটু ডিফিকাল্ট আইডেন্টিফাই করা। তো আমাদের এই ডিফিকাল্টি আর দেখে লাভ নাই, যে আমরা এটা জানলাম যে একটা হয় যে আর্কেস্পোরিয়াল সেল থেকে জেনারেটিভ অ্যাপোস্পোরি, এবং একটা হয় সোমাটিক সেল থেকে নিউক্লিয়াস থেকে, তখন আমরা বলবো সোমাটিক অ্যাপোস্পোরি। এখানে একটু পয়েন্ট দিয়েছি, এখানে কোনো যেহেতু there is no reduction in the number of chromosome, first division of the cell is mitotic and all the nuclei of embryo sac are diploid। যেহেতু এখানে তো আর মানে এটা জানা দরকার আমাদের, যেখানে কোনো রিডাকশন অফ ক্রোমোজোম নাম্বারের নাই, প্রথম ডিভিশন অফ দ্য সেল, এখানে যে সেল তৈরি হলো যে এমব্রায়ো সেক্টরিয়াম, যে সোমাটিক সেলগুলো কি থাকে? সোমাটিক সেল তো ডিপ্লয়েড থাকে, তাই না? সোমাটিক সেল তো ডিপ্লয়েড থাকে। ওখান থেকে যখন আমাদের মানে নিউক্লিয়াস থেকে হলো, কিংবা যতই বলো অন্য গ্যামেটোফাইট থেকে হলো, নিউক্লিয়াস যখন আমরা পাই, তখন আমরা বলবো যে এখানে এমব্রায়ো সেকটা, আগে আমরা বলেছিলাম যে রিকারিং অ্যাপোমিক্সিসে, এগুলো মনে রাখবা, এই পয়েন্টগুলো খুব মনে রাখবা। যে রিকারিং, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে আমরা রিকারিং অ্যাপোমিক্সিসে আমরা বলেছিলাম যে এমব্রায়ো সেক্টে মানে অল দা মানে হ্যাপ্লয়েড সবগুলো সেল, এমব্রায়ো সেকের সবগুলো সেল হ্যাপ্লয়েড। আর এখানে আমরা বলবো যে এমব্রায়ো সেকের সবগুলো সেলই ডিপ্লয়েড। তাহলে এমব্রায়ো স্যাক যদি মে অ্যারাইজ ফ্রম দ্য, যেহেতু এমব্রায়ো স্যাক তো হবে, এমব্রায়ো স্যাকের সবগুলো সেলই ডিপ্লয়েড, তাহলে এমব্রায়ো স্যাক যদি অ্যারাইজ করে এর থেকে, তাহলে আমরা বলবো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এবং এমব্রায়ো যদি তৈরি হয় ফ্রম সাম আদার সেল অফ দ্য গ্যামেটোফাইট, তাহলে আমরা বলবো ডিপ্লয়েড অ্যাপোগেমি। তাহলে আমরা এখানে এই জিনিসটা মনে রাখবো যে অল দ্য নিউক্লিয়াস, এখানে যে এমব্রায়ো স্যাক হয়, অল দ্য নিউক্লিয়াস অফ দ্য
স্পোরিয়াস সেল থেকে, আরেকভাবে এমব্রায়োসাইট করতে পারে কোথা থেকে, যে নিউক্লিয়াস সেল থেকে। যেভাবেই হোক এখানে যে এমব্রায়োসাইট হলো, এটা আমরা মনে রাখবো যে এমব্রায়োসাইটটা অলওয়েজ ডিপ্লয়েড। সুতরাং সবগুলো সেলই, 8টা সেল থাকলে 8টা সেলই ডিপ্লয়েড। তাহলে যদি এমব্রায়োসাইটের এমব্রায়ো যদি তৈরি হয় এর থেকে ডিপ্লয়েড থেকে, তাহলে আমরা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস করব। আর যদি অন্য সেল অফ দ্য গ্যামেটোফাইট থেকে হয় তাহলে আমরা ডিপ্লয়েড অ্যাপোগেমি করব। ওখানে আমরা বলছিলাম হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর হ্যাপ্লয়েড অ্যাপোগেমি। আর এখানে যেহেতু ডিপ্লয়েড সেল থেকে হয়, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এবং ডিপ্লয়েড অ্যাপোগেমি। এই যে আমি এখানে স্পষ্ট করে আমি দুইবার লেখা হয়েছে, লিখে দিয়েছি যে ইন দ্য রিকারেন্ট অ্যাপোমিক্সিস all the nuclei of the embryo sac is diploid. এখানে ডিপ্লয়েড এই জিনিসটা মোটামুটি আমরা যে বললাম যে জেনারেটিভ অ্যাপোস্পোরি আমরা দেখি। কমন জেনারেটিভ অ্যাপোস্পোরি তো একটু আমরা বললাম যে অ্যাপোস্পোরি আর সোমাটিক অ্যাপোস্পোরি, দুটো एग्जांपल দিই। জেনারেটিভ অ্যাপোস্পোরি প্রথম বলছিলাম, জেনারেটিভ অ্যাপোস্পোরি কি প্রথম কি বলছিলাম, যে এটা আসলো আমাদের প্রত্যেকে যে আর্কেস্পোরিয়ামটা, যখন আর্কেস্পোরিয়াম থেকে আসে তখন আমরা জেনারেটিভ অ্যাপোস্পোরি করি, যখন নিউক্লিয়াস থেকে আসে তখন সোমাটিক অ্যাপোস্পোরি করি। তো জেনারেটিভ অ্যাপোস্পোরি হলগ্রেন নামে একজন সায়েন্টিস্ট 1919 উনি ডিটেইল স্টাডি করেন যে ইকুয়েটোরিয়াম একটা প্ল্যান্ট আছে, উনি মেড স্টাডি অফ দ্য এমব্রায়োলজি অফ দ্য সেভারাল স্পিসিস অফ ইকুয়েটোরিয়াম প্ল্যান্টের সেভারাল স্পিসিস উনি স্টাডি করেন। স্টাডি করে বেশিরভাগই স্পিসিস গুলো সবগুলোই মোটামুটি করে যে নরমাল নিয়মে হয়, সেক্সুয়ালি রিপ্রোডিউস করে এবং এমব্রায়ো তৈরি করে। বাট একটা স্পিসিস ইকুয়েটোরিয়াম গ্ল্যান্ডুলোসা, যেহেতু ইকুয়েটোরিয়াম গ্ল্যান্ডুলোসা, লাল দাগ কেন আসলে বললাম, ইকুয়েটোরিয়াম গ্ল্যান্ডুলোসা তাহলে আমরা দেখবো ইকুয়েটোরিয়াম গ্ল্যান্ডুলোসা। এখানে সবগুলো অন্য স্পিসিসগুলো সবগুলাই একই রকমই থাকে, শুধু ইকুয়েটোরিয়াম গ্ল্যান্ডুলোসার মধ্যে একটু ঝামেলা। কালেকশনটা লিখে রাখি, যেটা আমার উল্টো পাল্টা আসছে ঠিক করতে হবে, যেটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা দেখি কি যে ইকুয়েটোরিয়ামে সবগুলো স্পিসিস একই নরমাল নিয়মে ফার্টিলাইজেশন হয়, প্ল্যান্ট তৈরি হয়, শুধু ইকুয়েটোরিয়াম গ্ল্যান্ডুলোসামে এটা একটা টিপলয়েড টাইপের প্ল্যান্ট আমরা বলতে পারি। এখানে কি হয়, এখানে দেখা যায় যে হিয়ার দ্য ডিভিশন অফ দ্য মেগাস্পোর মাদার সেল ডিফার ফ্রম এ সোমাটিক মাইটোসিস। এখানে কি হয় যে এখানে একটু অন্য টাইপের হয়। মেগাস্পোর মাদার সেল যেটা থাকলো লিটল ডিফার ফ্রম এ সোমাটিক মাইটোসিস, মানে সোমাটিক মাইটোসিস হয়ে এখানে কি হয় যে মেগাস্পোর মাদার সেলটা যেমন নরমাল যেরকম হওয়ার কথা ছিল, আমরা মেগাস্পোর মাদার সেল একটা মেগাস্পোর থেকে আমরা এমব্রায়ো সেল পাই, এই প্ল্যান্টে কি হয় মেগাস্পোর মাদার সেলটা ওইরকম ডিভিশন হিসেব না করে কি হয় যে ইলংগেট হয়ে যায়। ইলংগেট হয়ে যায় এটা কি করে যে নিউক্লিয়ার এপিডার্মিসকে নষ্ট করে দেয়, নিউক্লিয়ার এপিডার্মিসকে এটা নষ্ট করে দেয় এবং একটা ভ্যাকুলেশন হয়। হওয়ার পরে এখানে কোনো পেয়ারিং অফ দ্য ক্রোমোজোম হয় না, এই মেগাস্পোর মাদার সেল মানে ক্রোমোজোম পেয়ারিং হয় না, কোনো মাইটোটিক ডিভিশন অফ দ্য মেগাস্পোর মাদার সেল কিছুই হয় না। নিউক্লিয়ার ডিভিশন এখানে টেকস প্লেস টু গিভ রাইজ টু এন 8 নিউক্লিয়েট এমব্রায়ো সেল, একটা 8 নিউক্লিয়েট একটা এমব্রায়ো সেল তৈরি করে। তার মধ্যে 2টা 3টা অ্যান্টিপিটাল সেল থাকে এবং আদারগুলো ফার্দার ডিভিশন হয় উইদাউট ফর্মেশন সেল ওয়াল, এবং এমব্রায়ো সেলটা এখানে অ্যারেঞ্জ করে ফ্রম দ্য আনফার্টিলাইজড এগ। তাহলে আমরা দেখলাম যে নরমাল সবগুলো স্পিসিসই নরমাল হয়, নরমাল সব কিছু হয়, শুধু ইকুয়েটোরিয়াম গ্ল্যান্ডুলোসামে এখানে কোনো নরমাল কিছু হয় না। মেগাস্পোর মাদার সেলটা কি হয় মানে ইলংগেট হয়ে যায়, নিউক্লিয়ার এপিডার্মিস সবগুলোকে কভার করে দেয়, নষ্ট করে দেয়, এবং তারপরে কোনো ক্রোমোজোম পেয়ারিং কিছু হয় না, কোনো নো মাইটোটিক মিউটিক ডিভিশন অফ মেগাস্পোর মাদার সেলে কোনো মিউটিক ডিভিশন হয় না, মেগাস্পোর মাদার সেলে কোনো মিউটিক ডিভিশনও হলো না, কিছুই হলো না। এখানে যে মেগাস্পোর মাদার সেলটা কি হয় শুধু নরমাল, এখানে মেগাস্পোর মাদার সেলটা 3বার ডিভিশনে যায়, 3টা ডিভিশন হয়, হওয়ার পরে এটা 8 নিউক্লিয়ার স্ট্রাকচার তৈরি করে।
এখানে মেইন কথা হলো মেগাস্পোর মাদার সেল নরমালের মতন কিছুই কাজ করে না। এই মেগাস্পোর মাদার সেলে কোনো ক্রোমোজোম পেয়ারিং হয় না, কোনো মিউটিক ডিভিশন হয়, কিছু হয় না। মেগাস্পোর মাদার সেলটা তিনটা নরমাল ডিভিশন হয়, হয়ে 8 সেল স্ট্রাকচার তৈরি করে। যেহেতু এটা ডিপ্লয়েডই ছিল, আগে থেকে তো ডিপ্লয়েড ছিল, 8 সেল স্ট্রাকচার তৈরি করে মানে একটা এগ সেল, অ্যান্টিপোডাল সেল সিনার্জি যেরকম নরমাল হয় না। এবং এই এক্সেলটা এই ডিপ্লয়েড এক্সেল থেকে যেহেতু ফার্টিলাইজেশন হয় না, ডিপ্লয়েড এক্সেল থেকে আমরা এই এমব্রায়োসাইট পাই। এখানে ডিপ্লয়েড মানে এখানে সবকিছু যেহেতু ডিপ্লয়েড আগে বলেছিলাম যে অল দ্য নিউক্লিয়াস এর ডিপ্লয়েড, এখানে ডিপ্লয়েড হলো ডিপ্লয়েড এক্সেল থেকে আমরা এমব্রায়োটা ডিপ্লয়েড এমব্রায়ো পাই। এগুলো জেনারেটিভ অ্যাপোস্পোরি। তারপরে আসে সোমাটিক অ্যাপোস্পোরি। এটা আমরা একটা প্ল্যান্টের মধ্যে পেয়ে থাকি। এটা একটা সোমাটিক অ্যাপোস্পোরিটা রোজেনবার্গ নামে একজন সায়েন্টিস্ট উনি কাজ করবেন। সোমাটিক অ্যাপোস্পোরিটা ইনি 3 স্পিসিস দেখেন। হাইরাকাম কি একটা প্ল্যান্টের মধ্যে উনি 3টা মানে স্পিসিস নিয়ে কাজ করেন। তার মধ্যে হাইরাকাম এক্সিলেন্স একটা আছে, এটার মধ্যে আমরা সোমাটিক অ্যাপোস্পোরিটা পাই। এখানে কি হয় মানে অফ দ্য জেনাস হাইরাকাম মেগাস্পোর মাদার সেল গোজ ইউজুয়াল মিউটিক ডিভিশন। মানে হাইরাকামে কি হয়, নরমাল মিউটিক ডিভিশন হয়, কিন্তু এট জাস্ট এট স্টেজ অফ সোমাটিক একটা সোমাটিক সেল, যে কালোজার সাইড একটা সোমাটিক সেল থাকে, সেই সেলটা হঠাৎ করে বড় হয়ে যায়, বড় হয়ে ভ্যাকুলেটেড হয়, এবং সেই সেলটা আস্তে আস্তে কি হয় ইনক্রিজ হতে থাকে ভলিউমে, এবং এটা কি করে মেগাস্পোরকে এন আর্চিং মানে মেগাস্পোরকে ঘিরে দেয়, ঘিরে তাকে ক্রাশ করে ফেলে। তাহলে এখানে কি হলো যে মেগাস্পোরটাকে ক্রাশ করে ফেলে, তাহলে এখানে অ্যাপোস্পোরিক এমব্রায়োসাইটটা অ্যারাইজিং কি হয় কোথা থেকে, উইদাউট ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন ছাড়া এখানে অ্যারাইজ করে। তাহলে এই এক্সিলেন্সে কি দেখা যায়, নরমাল এবং রিডিউস এমব্রায়োসাইট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপোস্পোরিক এন্ড আনরিডিউস এমব্রায়োসাইট সামটাইম ডেভেলপ simultaneously into the two species, মানে দুটো স্পিসিসের মধ্যে আমরা দেখি অ্যাপোস্পোরিক এমব্রায়োসাইট তৈরি হয়। এগুলো নরমাল না, এগুলো খুব এক্সেপশনাল, পাওয়া যায় আর কি। এগুলো এক্সেপশনাল হলেও আমরা পাই যে কিছু কিছু প্ল্যান্টে আমরা সোমাটিক অ্যাপোস্পোরি, এই মেগাস্পোর নষ্ট হয়ে গেল। সোমাটিক অ্যাপোস্পোরি কি যে অন্য সেল থেকে হয়, তাই না? মেগাস্পোর নষ্ট হয়ে গেল, এই হলো না, মানে অন্য জায়গা থেকে এটা তখন ফার্টিলাইজেশন যেহেতু হলো না, আমরা অন্যভাবে অন্য সেল থেকে এখানে এমব্রায়ো পেয়ে গেলাম। নিউক্লিয়াসের মানে পার্ট থেকে আমরা যেহেতু এখানে কি হলো যে মেগাস্পোরকে ক্রাশ করে ফেললো, মেগাস্পোরকে আর্চিং করে ফেললো, তখন আমরা অ্যাপোস্পোরিক যখন আমরা নিউক্লিয়াস যে কোনো নিউক্লিয়াস সেল থেকে নিউক্লিয়াস সেলটা ডেভেলপ করে এখানে এমব্রায়ো তৈরি করি। হাইড্রোজেন এক্সিলেন্সে আমরা এই জিনিসটা পেয়ে থাকি। রিকারিং অ্যাপোমেক্সিন নন রিকারিং গেল। আর 3 নম্বরটা হলো যে অ্যাডভেন্টিভ এমব্রায়ো। অ্যাডভেন্টিভ এমব্রায়ো আমরা আরেকবার কোথায় জানি বলেছিলাম, তাই না? অ্যাডভেন্টিভ এমব্রায়ো আমরা আরেকবার দেখেছিলাম। অ্যাডভেন্টিভ এমব্রায়োটা কি, যে এমব্রায়ো তৈরি হয় মানে অন্য কোনো সেল থেকে, যে আমরা এখানে বলবো ফ্রম দ্য ডিপ্লয়েড সেল অফ দ্য ওভিউ লাইং আউটসাইড দ্য এমব্রায়ো সেল। যে আমরা দেখবো যেখানে এমব্রায়ো তৈরি হবে, এটা আমরা পলি এমব্রায়ো নিয়ে, পলি এমব্রায়ো নিয়ে পড়ানোর সময় আমরা অ্যাডভেন্টিভ এমব্রায়ো পড়েছিলাম, তাই না? পলি এমব্রায়ো পড়ানোর সময় তো অ্যাডভেন্টিভ এমব্রায়োটা কি হয়, যে এখানে এমব্রায়ো অরিজিনেট ফ্রম দ্য ডিপ্লয়েড সেল অফ দ্য ওভিউল, ওভিউলের ডিপ্লয়েড সেল আউটসাইড দ্য এমব্রায়ো সেল, এমব্রায়ো সেলের বাইরে, এমব্রায়ো সেলের বাইরে থেকেও এমব্রায়ো হতে পারে। এতক্ষণ তো আমরা দেখলাম এমব্রায়ো সেলের ভিতরে, নিউক্লিয়াস থেকে হতে পারে, তারপরে মার্কেসপিয়াল সেল থেকে হতে পারে। এখানে আমরা দেখবো যে এমব্রায়ো তৈরি হয় যে এমব্রায়ো সেলের বাইরের সেল থেকে, কোথা থেকে, নিউক্লিয়াস এবং ইন্ট্রুমেন্ট। নিউক্লিয়াসের কথা মনে আছে, নিউক্লিয়াস তো হলো যে আমরা দেখলাম, আর ইন্ট্রুমেন্ট হলো ওভিউলের কভারিং। তাহলে ওভিউলের বাইরের কভারিং থেকে ইন্ট্রুমেন্ট সেল থেকে আমরা দেখতে পারি যে এমব্রায়ো তৈরি হতে পারে। এটা কমনলি আমরা পাওয়া যায় সাইট্রাস প্ল্যান্টে। কমনলি আমরা দেখি যে প্রসেস ইজ দ্যাট দ্য সেল কনসার্ন ইন সাচ ডেভেলপমেন্ট বিকাম, আমরা কি দেখি সাইট্রাস প্ল্যান্টে বেশি দেখতে পাই। কি হয় যে ইন্ট্রুমেন্টে কিংবা নিউক্লিয়াসের কিছু সেল দেখা যায় যে খুব মানে প্রোটোপ্লাজম বেশি হয়ে যায়, গ্র্যানুলেটেড হয়ে যায়, সাইজ খুব বড় হয়ে যায়, এবং সেই সেলগুলো কি হয় ডিভাইড করতে থাকে এবং স্মল গ্রুপ অফ সেল তৈরি করে। এই স্মল গ্রুপ অফ সেলটা কি হয়
পুশ ইনটু দা, এরা আবার পুশ ইনটু দা এমব্রায়োসাইক, এমব্রায়োসাইকের ভিতরে চলে যেতে পারে, এমব্রায়োসাইকের ভিতরে চলে যায় এবং এখান থেকে একটা এমব্রায়ো তৈরি করে এমব্রায়োসাইকের ভিতরে। তাহলে আমরা এমব্রায়োসাইকের ভিতরে এই যে নিউক্লিয়াস সেল কিংবা ইন্ট্রোগ্রামেল সেলগুলো থেকেও এমব্রায়ো পেতে পারি এবং নর্মাল আমাদের জাইগোটিক এমব্রায়ো পেতে পারি। তাহলে এমব্রায়োসাইকের ভিতরে আমরা অনেকগুলো এমব্রায়ো পেতে পারি। একটা তাহলে এই এমব্রায়োটাকে আমরা বলি যে এই কন্ডিশনটাকে বলি আমরা পলি এমব্রায়ো, এটা আমরা আগেও দেখছি, এই কন্ডিশনটাকে বলি পলি এমব্রায়ো। তাহলে আমরা অ্যাডভেন্টিভ এমব্রায়ো আমরা নিউক্লিয়াস সেল কিংবা ইন্ট্রোগ্রামেন্টাল সেলগুলো এমনি ডেভেলপ করে, মানে ইনক্রিজ করে, সাইজে বড় হয়, গ্রানুলেট হয়, ডেভেলপ করে ইনটু এমব্রায়ো, এবং এমব্রায়োটা আমরা এমব্রায়োসাইকের ভিতরেই পেতে পারি এবং ফার্টিলাইজ এগ থেকেও এমব্রায়োটা পেতে পারি এই সেম ওভারির মধ্যে, এবং ওই কন্ডিশনটাকে বলি আমরা পলি এমব্রায়োনিক কন্ডিশন। এবং এই কন্ডিশনটা বেশি কমন এখানে কোথায় কমন বেশি? সাইট্রাস, সাইট্রাসের এটা আমরা আগে বলেছিলাম যে স্টার্চ বার্জার একজন সাইন্টিস্ট 1817 এটা উনি মানে আইডেন্টিফাই করেছিলেন যে এরকম এমব্রায়ো অনেক সময় দেখা যায় 13টা ভাইয়াবল এমব্রায়ো সেম সিডের মধ্যে পাওয়া যায়, সাইট্রাসে পাওয়া যেতে পারে। তাহলে এটা হলো অ্যাডভেন্টিভ এমব্রায়ো। অ্যাডভেন্টিভ এমব্রায়ো আমরা আগেও একবার দেখলাম, এখনো দেখলাম, আবার আরেকবার আমরা দেখলাম। তাহলে এইটা আমাদের অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস তিন ভাবে হয়, কারেন্ট, নন রিকারেন্ট, কারেন্ট, আরেকটা হলো অ্যাডভেন্টিভ এমব্রায়ো। ক্লিয়ার হয়েছে? অসুবিধা আছে কোথাও? আসো তোমরা নাকি নাই? তাহলে এইটুকু থাক। আর আমরা আজকে আরেকটা জিনিস দেখি, দেখেন টাইম তো আছে, একটুখানি দেখতে আমাদের যতই দেখবি একটু আগাই যাবে। 1 ঘন্টা তো হয়ও না, না ওদের তো অসুবিধা নেই, 1 ঘন্টা হয় না। তো আমাদের একদম লাস্ট চ্যাপ্টার একটা আছে যে এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি, এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার, মানে সিলেবাস অনুযায়ী লাস্ট চ্যাপ্টার, তো টুকটাক হয়তো কিছু বাকি থাকতে পারে সিলেবাসে। এটা লাস্ট চ্যাপ্টার এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি। একটা চ্যাপ্টার আছে দেখবা সিলেবাস কি আছে তোমাদের কাছে না নাই? ঢাকাতে রয়ে গেছে। তাহলে আমাদের এটা হলো এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি। এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি নাম শুনেই তো বোঝা যায়, তাই না? নানা ধরনের এক্সপেরিমেন্ট করে এমব্রায়োলজির যে জিনিসগুলো, সাবজেক্টগুলো আমরা পেলাম, যে সেগুলো কিভাবে ডেভেলপ করা যায়, এটা একটা চ্যাপ্টার তোমাদের আছে। এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজিতে আমরা বলবো যে আমাদের এটা দেখতে গেলে আমরা প্রথম দেখি যে মডার্ন এমব্রায়োলজিকে আমরা 3টা ডিসিপ্লিনে ভাগ করতে পারি। একটা হলো ডেসক্রিপটিভ এমব্রায়োলজি। ডেসক্রিপটিভ এমব্রায়োলজি যেটা আমরা পড়লাম, যেটা আমরা এতদিন পড়ে আসলাম, the study of the various developmental process যেটা takes place from initiation of the, যেমন এই যে আমরা মেগাস্পোরেঞ্জিয়াম, মাইক্রোস্পোরেঞ্জিয়াম সব পড়লাম, up to the maturation of the embryo. embryo maturation হওয়া পর্যন্ত যে ডিফারেন্ট প্রসেসগুলো, ডেভেলপমেন্টাল প্রসেসগুলো আমরা দেখলাম যে embryo formation হওয়া পর্যন্ত যে মেগাস্পোরোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস, তারপরে ফার্টিলাইজেশন, এন্ডোস্পার্ম, আমরা সবকিছু দেখলাম। এই যে প্রসেসগুলো যে ব্রাঞ্চে দেখি সেটা হলো আমাদের ডেসক্রিপটিভ এমব্রায়োলজি। আর ফাইলোজেনেটিক এমব্রায়োলজি, ফাইলোজেনেটিক এমব্রায়োলজিটা কি? যে ইন্টার রিলেশনশিপ, ডিফারেন্ট অর্ডার ফ্যামিলির মধ্যে ইন্টার রিলেশনশিপ আমরা কিভাবে করতে পারি। এমব্রায়োলজির কিছু মানে ফেনোমেনন দিয়ে আমরা যে ইন্টার রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট অর্ডারস এন্ড ফ্যামিলিজ দেখতে পারি। এবং কিসের জন্য? যে ইমপ্রুভিং দ্য স্কিমস অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের স্কিমটাকে, যে মানে কোন ফ্যামিলির সঙ্গে কোন ফ্যামিলি কিংবা কোন অর্ডারের কি এমব্রায়োলজিক্যাল মানে সিগনিফিকেন্স আছে। যেমন পোলেন দিয়ে আমরা একটা আমাদের একটা রিসার্চের কাজও আমরা করেছি যে পোলেন তো এমব্রায়োলজির মধ্যে পড়ে, ক্যান্সারের মধ্যে পোলেন থাকে। পোলেন দিয়ে একটা ফ্যামিলিকে অনেক আইডেন্টিফাই করে, একটা ফ্যামিলি মানে একটা ফ্যামিলির সঙ্গে আরেকটা ফ্যামিলির ডিফারেন্সিয়েট আমরা পোলেন দিয়ে করতে পারি। তারপরে দেখা যায় যে একটা জিনাসে ধরো 5টা স্পিসিস নিয়ে আমরা কাজ করলাম, আমরা করেছিলাম যে একটা জিনাসের ক্যাসিয়ার 5টা স্পিসিস নিয়ে আমরা কাজ করলাম। পোলেনের 5টা স্পিসিসের পোলেন দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি, কারণ পোলেনের স্ট্রাকচার আলাদা, পোলেনের আর্কিটেকচার আলাদা, পোলেনের যে অ্যাপারচার থাকে অ্যাপারচার আলাদা, নানানভাবে আলাদা করা যায়। তাহলে এই যে এমব্রায়োলজির সাবজেক্ট নিয়ে যখন আমরা মানে স্কিম অফ দ্য করতে পারি, ক্লাসিফিকেশনের স্কিমটাকে ইমপ্রুভ করতে পারি, এটা হলো আমাদের ফাইলোজেনেটিক এমব্রায়োলজি। আরেকটা হলো এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি। এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি কি? যে ইনিশিয়েশন এন্ড মডিফিকেশন অফ দ্য কোর্স অফ নেচার। নেচারে তো আমরা অনেক কিছু দেখি, সেগুলোকে যদি আমরা মানে আর্টিফিশিয়ালি কেমিক্যাল ট্রিটমেন্ট কিংবা ফিজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে মডিফাইড করতে পারি, তাহলে
অনেক ধরনের সুবিধা হয়। কাদের জন্য সুবিধা হয়? কোনো একটা ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ দ্য এমব্রায়ো, মানে প্রিটারদের জন্য, এদের জন্য অনেকটা সুবিধা হয়। মানে আর্টিফিশিয়ালি যদি আমরা কিছু নেচারকে যদি চেঞ্জ করে কিছু করতে পারি, তাহলে এগুলো তো তোমরা ব্রিডিং এ পড়োই না, নানান ধরনের ফ্রুটস, ভেজিটেবল, কত কিছু তো ব্রিডারটা তৈরি করতেছে। কিভাবে করতেছে? এইভাবেই তো না, এমব্রায়োলজিক্যাল অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে, টিস্যু কালচার করে, এমব্রায়ো কালচার করে, নানান ধরনের সেল কালচার করে অনেক কিছু করা যায়। তো এইগুলো যেখানে আলোচনা হয় সেগুলো হলো আমাদের এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি। তো এই এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি আমরা দেখতে গেলে আমরা 5টা হেডিং এ দেখবো, যে কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন। তারপরে এগুলো তো তেমন কিছু বোঝারও নাই, খালি মানে এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দিব। কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন, এমব্রায়ো কালচার, ইনডিউস পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কাকে বলে তা তো জানো। এই পার্থেনোজেনেসিস আমরা ইনডিউস করতে পারি আর্টিফিশিয়ালি। প্রোডাকশন অফ অ্যাডভেন্টিভ এমব্রায়ো, আবার সেই অ্যাডভেন্টিভ এমব্রায়ো আসছে। এই প্রোডাকশন অফ অ্যাডভেন্টিভ এমব্রায়োকে আমরা আর্টিফিশিয়ালি করতে পারি। তারপরে ইনডিউস পার্থেনোকার্পি, ইনডিউস পার্থেনোকার্পি আমরা করতে পারি। পার্থেনোকার্পি জানো না? পার্থেনোকার্পি সিডলেস ফ্রুটস তৈরি করা, এগুলো আমরা করতে পারি। তাহলে আমরা দেখি প্রথমটা, যে কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন। এটা বললাম, ব্রিডারদের তো কথা বললাম। তাহলে ব্রিডাররা কি কাজ করে? ব্রিডাররা কাজ করে যে ক্রসিং করে, না, ডিফারেন্ট ভ্যারাইটিস এর মধ্যে, স্পিসিস এর মধ্যে, জেনারের মধ্যে ক্রসিং করে। কিসের জন্য ক্রসিং করে? টু প্রোডিউস নিউয়ার এন্ড মোর ইউজফুল টাইপ, বা ভালো নতুন টাইপের, যা তাদের ইল্ড ভালো, মানে কোয়ালিটি ভালো, এবং নতুন টাইপের ইউজফুল টাইপের মানে ইয়ে পাওয়ার জন্য, প্ল্যান্টস পাওয়ার জন্য ব্রিডাররা ডিফারেন্ট ভাবে ক্রসিং ইস্যু করে। কিন্তু এগুলো আমাদের করতে গেলে দেখা যায় অনেক সময় কিছু ডিফিকাল্টিজ আসে। ডিফিকাল্টিজ গুলো ডিসহারমোনি ইন টাইম অফ ফ্লাওয়ারিং অফ দ্য প্ল্যান্ট। দুটো প্ল্যান্টে ডিসহারমোনি থাকে ফ্লাওয়ারিং টাইমের মধ্যে। ফেইলিউর অফ দ্য পোলেন টু জার্মিনেট অন দ্য স্টিগমা, এটাও হতে পারে। স্লো গ্রোথ অফ পোলেন, পোলেনের গ্রোথ মানে স্লো হতে পারে। ডাইং অফ দ্য পোলেন টিউব ডাই করতে পারে ইন দ্য স্টাইল। ইনএবিলিটি অফ দ্য মেল গ্যামেটস টু ফিট দ্য ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনে ইনএবিল থাকতে পারে। এগুলো নানান ধরনের হতে পারে। এগুলো আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। প্রথমটা একটা কিছু হলো কি, প্রথম আমরা দেখি ডিসহারমোনি ইন দ্য টাইম অফ দ্য ফ্লাওয়ারিং অফ দ্য টু প্যারেন্টস। এটা হলো একটা ফিজিওলজিক্যাল প্রবলেম, ডিসহারমোনি। তো এই ফিজিওলজিক্যাল প্রবলেমটাকে কি করা যায়? বা মানে এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজিতে দেখা যায় যে বাই অল্টারিং দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশনকে অল্টার করে আমরা এখানে এই ডিসহারমোনিটা চেঞ্জ করতে পারি। যেমন টেম্পারেচার থাকতে, ফটোপিওর থাকতে পারে, এগুলোকে আমরা চেঞ্জ করে আমরা এই ডিসহারমোনিটাকে দূর করতে পারি। অনেক সময় দেখা যায় যে পোলেনটা সিজন টু সিজন পোলেনকে আমরা স্টোর করে রাখতে পারি। মানে তাহলে এয়ার ট্রান্সপোর্ট হতে পারে, পোলেনের এয়ার ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া যায়, পোলেনগুলোকে স্টোর করা যায়। এগুলো নানান ধরনের কয়েকটা আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। এগুলো বইতে বিশাল আছে, বিশাল তো তোমরা এত পড়ে পারা যাবে না। কয়েকটা এক্সাম্পল দিয়ে, যেমন হর্ডিয়াম প্ল্যান্টের আমি এক্সাম্পল দিয়েছি যে মানে পোলেন যদি ডিরেক্টলি ট্রান্সফার ইনটু দ্য অ্যান্থার অফ দ্য স্টিগমা, খুব মানে যদি সার্টেনলি ইমিডিয়েটলি না হয়, তাহলে ফার্টিলাইজেশন অনেক হয় না হর্ডিয়াম। সেইগুলো অনেক সময় আর্টিফিশিয়ালি করা যায়। তারপরে এখানে পোলেনকে ড্রাই করে আবার স্টোর করে রাখা যায়। কফি প্ল্যান্টের মানে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে যেভাবে ডিসহারমোনি দূর করা যায়। তারপর আরেকটা এক্সাম্পল দিয়েছে জিএমএজও দেখা যায় যে পোলিনেটিং ডিরেক্ট সানের ম্যাক্সিমাম, যদি পোলেনকে স্টোর করা যায় ব্যাগের মধ্যে, পলিনেটিং ব্যাগের মধ্যে ডিরেক্ট সানলাইটে ম্যাক্সিমাম 46 ডিগ্রি টেম্পারেচার, তাহলে 3 ঘন্টা মতো ভাইব্রেট থাকে, তারপর নষ্ট হয়ে যাবে। এইগুলো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। এবং অনেক প্ল্যান্টে দেখা গেছে 4.5 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করা যায়। অনেক প্ল্যান্টে দেখা গেছে আবার 9-10 দিন স্টোর করে রাখা যায় 4.5 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করে। এটা দেখা যায় যে নানান ধরনের সায়েন্টিস্ট কাজ করেছেন, সেগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে প্রথম টপিকসে গেল কন্ট্রোল অফ ফার্টিলাইজেশনটা কিভাবে কন্ট্রোল করা যায়। মানে নানান ধরনের এক্সপেরিমেন্ট করে আমরা এটা কন্ট্রোল করতে পারি, এবং এগুলো ব্রিডারের জন্য খুব ভালো হয়। সেকেন্ড পয়েন্টটা দেখি আমরা এমব্রায়ো কালচার। এমব্রায়ো কালচার তো তোমরা মনে হয় পড়েছো, টিস্যু কালচারে নাকি ব্রিডিং এ পড়েছো এমব্রায়ো কালচার। তো আমরা দেখি যে কি বললাম আমরা, যে এমব্রায়ো কালচারে আমি বলি যে দেয়ার আর ডিফারেন্ট ব্যারিয়ার ইন ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের মধ্যে ডিফারেন্ট ব্যারিয়ার থাকে। অনেক সময় দেখা যায় যে ফার্টিলাইজেশন হলো,
গ্যামেটিক ফিশন হলো, কিন্তু কি হয় সামটাইমস মে অ্যারেস্ট দ্য গ্রোথ অফ দ্য এমব্রয়, এমব্রয় গ্রোথটা অ্যারেস্ট হয়ে যায়। তার ফলে আমরা যদি এমব্রয় যদি এরকম ডেভেলপ না হয়, গ্রোথ না হয়, তাহলে আমরা যে সিটটা পাবো সিটটা নন ভাইবল থাকে। সেকেন্ড নামে একজন সায়েন্টিস্ট 1940 অনেক পরের কাজ, সেকেন্ড 1948 উনি দেখেন যে আমরা যদি ফার্টিলাইজেশন হলো, গ্যামেটিক ফিশন হলো, কিন্তু অনেক সময় যদি এমব্রয়ের গ্রোথটা বন্ধ হয়ে যায় তখন সিটটা নন ভাইবল থাকে, মানে সেকেন্ড এটা করে। তো রিসেন্ট স্টাডিতে দেখা যায় যে এটা পসিবল হয় যদি আমরা এমব্রয়কে এক্সারসাইজ করি, এমব্রয়কে ছোট করে কেটে নিয়ে, ওভেল থেকে এমব্রয়টাকে ছোট করে কেটে নিয়ে এবং আর্টিফিশিয়াল মিডিয়ামের মধ্যে এমব্রয়টাকে কালচার করি, তাহলে কি হবে, যেখানে দেখা যাবে যে এমব্রয়ের গ্রোথটা ভালো হবে এবং এই এমব্রয়টাকে নিয়ে আমরা তখন মাটিতে এমব্রয় থেকে গাছ হবে এবং মাটিতে আমরা এটাকে শিফট করতে পারবো। এই প্রসেসটাকে বলাই এমব্রয় কালচার। তাহলে যখন এমব্রয়ের গ্রোথটা নষ্ট হয়ে যায় তখন সিড নন ভাইবল হয়, তখন কি করতে পারি আমরা, যে দেখা যায় যে ইয়াং এমব্রয়কে যদি আমরা ছোট করে কেটে নিই, ওভেল থেকে এবং আর্টিফিশিয়াল মিডিয়ামের মধ্যে এটাকে গ্রো করানো হয়, তখন এটা কি হয় যে এখান থেকে গাছ তৈরি হতে পারে, গাছটা তখন আমরা ট্রান্সফার করতে পারি মাটি থেকে বা টবে। তাহলে আমরা এমব্রয় কালচারকে বলতে পারি যে এমব্রয় কালচার ইজ এ কম্পোনেন্ট অফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মানে এটা আমরা বলতে পারি যে ইন ভিট্রো হলো মানে ভিতরে হলো। এখানে নানান ধরনের সায়েন্টিস্ট কাজ করেছেন, রেফারেন্স প্ল্যান্ট নিয়ে একজন সায়েন্টিস্ট কাজ করেছেন। এখানে দেখা গেছে যে নিউট্রিয়েন্ট রেফারেন্স প্ল্যান্টের নিউট্রিয়েন্ট যদি এমব্রয়টাকে একটা নিউট্রিয়েন্ট মিডিয়াম, হ্যানিং নামে একজন সায়েন্টিস্ট প্রথম এটা কাজ করেন, হ্যানিং 1904 প্রথম কাজ করেন রেফারেন্স প্ল্যান্ট নিয়ে। উনি একটা নিউট্রিয়েন্ট মিডিয়াম ব্যবহার করেন। নিউট্রিয়েন্ট মিডিয়ামটা কি, সুগার থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, মিনারেল সল্ট থাকে, জিলাটিন থাকে। এই নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে উনি কি করেন যে 1.2 মিলিমিটার সাইজ করে এমব্রয়টাকে উনি কেটে নেন। এমব্রয়টা কেটে নিয়ে এটাকে মানে আর্টিফিশিয়াল মিডিয়ামের মধ্যে রাখে, তখন দেখা যায় যে রেডিকেল, প্রোপিলি, কটিলিডন সবকিছু তৈরি হয় এবং একটা গাছ তৈরি হয়। এই গাছটাকে তখন টবে ট্রান্সফার করে ওখান থেকে তখন মাটিতে ট্রান্সফার করলে আমরা ফুল প্ল্যান্ট পাই। এর সঙ্গে স্টিলের নামে একজন সায়েন্টিস্ট, উনিও কাজ করেন 1907 এবং উনি বলেন উনি সিরিয়াল ক্রপ নিয়ে কাজ করেন এবং উনি বলেন যে সিরিয়াল ক্রপে এমব্রয়কে যদি আমরা অন্য প্ল্যান্টে এন্ডোস্পার্ম, যেহেতু এন্ডোস্পার্ম কি ফুডের সোর্স, এন্ডোস্পার্মের মধ্যে আমরা জার্মিনেট করাই মানে কালচার করাই, তবে ওখান থেকে আমরা নতুন প্ল্যান্ট পেতে পারি। আবার আরেকজন ডায়েট রিচ নামে 1924 উনিও কাজ করেন, নব সলিউশন নিয়ে কাজ করেন এবং উনি বলেন যে নব সলিউশনের মধ্যে এমব্রয় গ্রো করালে ওখান থেকেও আমরা নতুন প্ল্যান্ট পেতে পারি। তাহলে এটাই হলো আমাদের এমব্রয় কালচার। তাহলে কি এইটুকুই থাকবে আজকে? হ্যালো, তাহলে এইটুকুই থাকবে। এক্সপেরিমেন্টাল এমব্রয়ডারি আমরা দুটো দেখলাম, হেডিং কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন এবং এমব্রয় কালচার। এটাই থাক, নেক্সট ক্লাসে আমরা একটা ক্লাস নিব নেক্সট উইকে, নিয়ে তাহলে আমরা মোটামুটি শেষ করে দেব। কোনো তো অসুবিধা নাই, তাই না? না ম্যাম। সোজা সোজা তো নেক্সট ক্লাসে স্লাইডটা দিয়ে দিব, মোটামুটি যা যা স্লাইড বাকি আছে সবগুলো দেওয়ার চেষ্টা করে দেবো, তোমরা বসে বসে পড়বা, তারপর যবে খুলবে তবে পরীক্ষা টরীক্ষা হবে। তাহলে যাও রেস্ট নাও, রেস্ট নিয়ে, চোখে খুব ধরে আবার, তাই না? 1 ঘন্টা বেশি কম্পিউটার তাকায় থাকলে চোখে এফেক্ট হয়। তোমাদের চোখে চোখে কেমন লাগে না? মাথা ব্যথা করে ম্যাম। হ্যাঁ, আমি মাথা ব্যথা আমার করে না, আমার চোখে কেমন একটা লাগে অনেকক্ষণ তাকায় থাকলে, চোখে প্রেশার পড়ে। রেস্ট নাও তাহলে 1 ঘন্টা।